বর্তমানে দক্ষিণ এশিয়ার সবথেকে উত্তপ্ত, সংঘর্ষপ্রবণ ও বিক্ষত এক জনপদ হল কাশ্মীর। গত প্রায় ৭১ বছর ধরে কাশ্মীর লড়াই করেছে নিজের পরিচয়ের জন্য। কাশ্মীরের সাধারণ মানুষের মতামত বা অংশগ্রহণ ছাড়াই এই কাশ্মীরের মালিকানা কিংবা নিয়ন্ত্রণ পরিবর্তন হয়েছে বহুবার। এত বছর ধরে কাশ্মীর নিয়ন্ত্রণ নিয়ে নানা সমস্যা চললেও কাশ্মীর সমস্যার কোনো সুরাহা কিন্তু আজও হয়নি। কাশ্মীরের সাধারণ মানুষেরা এখনো স্বপ্ন দেখেন এক স্বাধীন জন্মভূমির। জম্মু ও কাশ্মীরের ১৯৪৭ সালের পূর্ব শাসক ছিল ডোগরা। ডোগরা বংশের শাসন শুরু হয় গুলাব সিং এর হাত ধরে। ১৮০৮ সালে জম্মু পাঞ্জাব কেন্দ্রিক শিখ সাম্রাজ্যের অধীনে এলে শিখ মহারাজা রণজিৎ সেন এলাকার শাসনভার অর্পণ করেন রাজপুত গুলাব সিংকে। শিখ সাম্রাজ্য ছিল লাহোর কেন্দ্রিক। শিখ মহারাজা রঞ্জিত সিং এর মৃত্যুর পর শিখ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে ব্রিটিশরা শিখদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। গুলাব সিং জম্মুর রাজা হিসেবে ব্রিটিশদের সহযোগিতাও করেন সেই সময়। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের সেই অজানা ইতিহাস। তাহলে চলুন আর সময় নষ্ট না করে ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে জেনে নেওয়া যাক সেই অজানা ইতিহাস। মহারাজা রণজিৎ সিং এর মৃত্যুর পর লাহোর সাম্রাজ্যের দায়িত্ব পান তার কনিষ্ঠ পুত্র দুলীপ সিং। ঠিক এই মুহূর্তে ১৮৪৬ সালে ব্রিটিশরা আক্রমণ করে শিখ সাম্রাজ্যে। ব্রিটিশদের সাথে শিখ সাম্রাজ্যের এই প্রথম যুদ্ধে জম্মু ও কাশ্মীর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে চলে আসে। যুদ্ধে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির নিকট পরাজয়ের পর ১৮৪৬ সালের ৯ মার্চ তৎকালীন পাঞ্জাব শিখ রাজা দুলীপ সিং এর সাথে ব্রিটিশদের একটি চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়, যেটি লাহোর চুক্তি নামে পরিচিত। এই চুক্তির মধ্যে দিয়েই প্রথমবারের মতো কাশ্মীর বিক্রি হয়ে যায়। এই চুক্তির মাধ্যমে পরাজিত শিখ সাম্রাজ্য কাশ্মীর, জম্মু, হাজারা সহ বিভিন্ন এলাকা দিয়ে চলে যায় ব্রিটিশদের হাতে। সেই সাথে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে ১.৫ কোটি নানাকর শাহী দাবি করেন ব্রিটিশরা। রাজা দুলীপ সিং ৫০ লাখ নানাকর শাহী দেন এবং বাকি ১ কোটি নানাকর শাহীর বিনিময়ে কাশ্মীর ও এর আশেপাশের এলাকা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফিরিয়ে দেন। কাশ্মীরের শাসক হওয়ার বিনিময়ে গুলাব সিংকে ব্রিটিশদের কোষাগারে ৭৫ লাখ মুদ্রা সেই সময় জমা দিতে হয়েছিল। নগদ মূল্য ছাড়াও গুলাব সিংকে প্রতি বছর একটি ঘোড়া, ১২টি উন্নত জাতের ছাগল ও ৩ জোড়া কাশ্মীরি শাল দিতে হতো। এর পাশাপাশি প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশদের হয়ে যুদ্ধ করবার জন্য অনেক সৈন্য সরবরাহ করত সেই শাসক গোষ্ঠী। এসব আনুগত্যের ফলে ব্রিটিশদের প্রিয়পাত্র হয়ে ওঠেন গুলাব সিং ও তার শাসক বংশ। এছাড়াও গুলাব সিং হয়ে ওঠেন পুরো কাশ্মীর ও আশেপাশের অঞ্চলের একচ্ছত্র অধিপতি। লাহোর কেন্দ্রিক কাশ্মীর তখন জম্মু কেন্দ্রিক হয়ে পড়ে। সদ্য বিকৃত জনপদের অবস্থা পর্যবেক্ষণের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো পর্যবেক্ষক রাখবারও প্রয়োজনীয়তা কিন্তু বোধ করেনি। পুরো অঞ্চলে গুলাব সিং এক অত্যাচারী শাসকের ভূমিকায় অবতীর্ণ হন। ইচ্ছে মতো অতি উচ্চ হারে কর আরোপ করতে থাকেন কাশ্মীরের জনগণের থেকে। এই কর আরোপের উপায় হিসেবে বিভিন্ন জনস্বার্থ বিরোধী একচেটিয়া পদ্ধতি অনুসরণ করতে শুরু করেন। এর ফলে তার শাসনামলে কাশ্মীরের সাধারণ মুসলিম নাগরিকরা অত্যাচারিত হতে শুরু করে। অবশেষে ১৮৮৫ সালে ব্রিটিশ সরকার এই এলাকার স্থানীয় প্রশাসনের উপর নজরদারি বৃদ্ধির জন্য কাশ্মীরে একজন রেসিডেন্ট অব দ্য স্টেট নিয়োগ দেন। তাতেও স্থানীয় মুসলমানদের উপর অত্যাচার কিন্তু কমেনি। স্থানীয় মুসলমানদের এতটাই কোণঠাসা করে রাখা হয়েছিল যে ১৯৩০ সাল পর্যন্ত রাজ্যের সশস্ত্র বাহিনী কিংবা প্রশাসনিক কাজে হিন্দু রাজবংশীয় বাদে স্থানীয় মুসলমানদের চাকরির কোনো সুযোগ ছিল না। কাশ্মীরের মুসলমানদের উপর অত্যাচার ও নিপীড়নের শুরু শিখ সাম্রাজ্যের সময় থেকেই। শিখ সাম্রাজ্যের প্রথম ইসলাম ধর্ম বড় ধরনের বিপত্তিতে পড়ে, কেননা পাঞ্জাব থেকে পরিচালিত এই শাসনামলে যাদের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হতো তাদের প্রায় সবাই ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। মাত্র ২ জন মুসলমান গভর্নর দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন এখানে। মুসলমানদের উপর কঠোর কর ব্যবস্থা তো ছিলই, সেই সাথে এতটাই কঠোর নীতি ছিল শাসকদের যে প্রায় ২ দশক ধরে কাশ্মীরের প্রধান মসজিদে কোনো ধরনের ইবাদত নিষিদ্ধ ছিল। শাসকদের এই অত্যাচারের ফলেই পরবর্তীতে ১৯৩১ সালে আজাদি আন্দোলনের সূত্রপাত হয় কাশ্মীরে, যেটা স্বাধীনতা আন্দোলন নামেও পরিচিত। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ রূপ নেয় আন্দোলনে।
1931 সালে তৎকালীন মহারাজা হরি সিংয়ের প্রশাসনিক কর্মকর্তা ঈদের নামাজে খুতবার উপর নিষেধাজ্ঞা জারি করেন। মহারাজার সৈনিকের কুরআন শরীফের প্রতি অবমাননামূলক আচরণ করেন। এসবের ফলে সমগ্র রাজ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মাঝে এক সমাবেশে উত্তেজিত হয় এক যুবক। আব্দুল কাদির মহারাজার বাসভবন ধ্বংসের হুঁশিয়ারি দেয়। তাকে আটক করে রাখা হয় এবং দ্রুত বিচার কাজ শুরু করা হয়। 1931 সালের 12 জুলাই আব্দুল কাদিরের সমর্থনে কাশ্মীর জুড়ে মিছিল চলতে শুরু করে। এইরূপ অবস্থায় উত্তেজিত জনতার রোষানল থেকে মুক্তির জন্য আব্দুল কাদিরের বিচার স্থানান্তর করা হয় কারা অভ্যন্তরে। শ্রীনগর কারাগারে পরদিন 13 জুলাই আব্দুল কাদিরের বিচার অনুষ্ঠিত হয়। সেখানেও কাতারে কাতারে স্থানীয় মুসলমান সমাবেত হয় সেই প্রত্যক্ষ বিচার দেখতে। বিচার চলাবস্থায় নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ায় এক যুবক আজান দেয়। সাথে সাথে মহারাজার গভর্নরের নির্দেশে তাকে গুলি করে হত্যা করা হয়। তাকে গুলি করার সাথে সাথে আরেকজন দাঁড়িয়ে যান আজান দিতে, তাকেও গুলি করে হত্যা করা হয়। তারপর দাঁড়িয়ে যান আরো একজন। এইভাবে সেদিন আজান দেওয়ার অপরাধে একে একে 22 জন কাশ্মীরি মুসলমানকে মৃত্যুবরণ করতে হয়েছিল। শোকে ক্ষোভে প্রথমে স্তব্ধ হয়ে পড়লেও পরে উত্তাল হয় কাশ্মীর। 1931 সালে প্রথমবারের মতো দীর্ঘদিনের অত্যাচার, নিপীড়ন ও সাম্প্রদায়িক বৈষম্যের বিরুদ্ধে স্থানীয় মুসলমান প্রজারা গণ আন্দোলন শুরু করে। 1931 সালে এই আন্দোলনই পরবর্তীতে কাশ্মীরের স্বাধীনতার আন্দোলনের সূত্রপাত ঘটায়। তাহলে বন্ধুরা, এই ছিল কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের অজানা ইতিহাস। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম অজানা ভিডিও পাওয়ার জন্য।